প্রত্যেকে হেডিং করো লাইফ সায়েন্সের আজকের টপিক কোষ বিভাজন বা সেল ডিভিশন। দেখো বড় টপিক, খুব ইম্পর্টেন্ট টপিক, দুটো ক্লাসে ভাগ করে নেব। আজকে তার প্রথম ক্লাস। চলো প্রথমে যদি ডিসকাশন স্টার্ট করি যে সেল ডিভিশন কী বলতে পারি যে কোষের যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো কোষ একটি কোষ অপর কোষ বা একাধিক কোষে বিভক্ত হয়ে যায় তাকেই তাহলে বলতে পারি যে কোষ বিভাজন। তাহলে সরল ভাষায় কী বলতে পারি কোষ বিভাজন মানে কি? কোষ বিভাজন হলো এমন একটি প্রক্রিয়া যার দ্বারা কোষ কী করে, তার সংখ্যা বৃদ্ধি ঘটায়। ওকে, কোষ কী করে? সংখ্যা বৃদ্ধি ঘটায়। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রথম যে ফিচার্স বা বৈশিষ্ট্য কোষ বিভাজনের কি? সংখ্যা বৃদ্ধি। এছাড়া যেটা গুরুত্বপূর্ণ কোষ বিভাজনের জেনে রাখা দরকার যে কোষটি বিভাজিত হওয়ার কথার অর্থ কী? যে জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হওয়া। তাহলে এটাও কিন্তু কোষ বিভাজনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ফিচার্স যে জনিত্রী কোষ, যাকে ইংলিশে কী বলা হয়? ইংলিশে বলা হয় প্যারেন্ট সেল। সেখান থেকে সৃষ্টি হচ্ছে কি? অপত্য কোষ, যাকে বলা হয় ডটার সেল। হ্যাঁ কি না? এই জনিত্রী কোষ থেকে অপত্য কোষের সৃষ্টি হওয়ার ঘটনাকে কী বলা হয়? কোষ বিভাজন বলা হয়। হ্যাঁ কি না? এবার যদি তোমাদের প্রশ্ন করা হয় যে কোষ বিভাজন কেন হয়, কোষ বিভাজন হওয়ার দরকার কী? দেখো কোষ বিভাজনের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। কী গুরুত্ব? কোষ যত বিভাজিত হবে তত কোষ বিভাজনের মাধ্যমে কী হবে? দেহের বৃদ্ধি ঘটবে। কোষ বিভাজনের মাধ্যমে কী হবে? কোনো ক্ষয়পূরণ ঘটবে। কোষ বিভাজনের মাধ্যমে নতুন জীবের সৃষ্টি হবে, যার দ্বারা অভিব্যক্তি ও অভিযোজন সম্পন্ন হবে। ওকে, এই গেল তোমার কোষ বিভাজনের মোটামুটি সংজ্ঞা বলো বা গুরুত্ব বলো। এরপরে আমার যেটা খুব ইম্পর্টেন্ট টপিক, আমরা যেটা আলোচনা করা স্টার্ট করব, সেটা কোষ চক্র। প্রত্যেকে হেডিং করো, খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন আসে এখান থেকে। কোষ চক্র, যাকে ইংলিশে কী বলা হয়? সেল সাইকেল। কোষ চক্র বা সেল সাইকেল। দেখো আর মোটামুটি 38 দিন মতো বাকি, একটু ভালো করে পড়তে থাকো। আমি কোষের নোট তোমাদের দিলাম, আজকেই কোষ বিভাজনের নোট তোমাদের দিয়ে দেবো। একটু ভালো করে পড়ে নাও। নেক্সট উইকে যে পরীক্ষা নেওয়া স্টার্ট করবো নেক্সট বৃহস্পতিবার থেকে, 115 নম্বরে কিন্তু ফুল মক নেব আমি। ওকে, একটু কেয়ারফুল, ভালো করে তোমরা দেখে নিও। হচ্ছে, চলো দেখো কোষ চক্র বলতে কি বুঝি? যে কোষের বৃদ্ধি ও জননের বিভিন্ন দশার যে চক্রাকার আবর্তন, তাই কি বলা হয়? তাকে বলা হয় কোষ চক্র। বোঝা গেল? তাহলে এই কোষ চক্র মোটামুটি কটা ভাগে ভাগ করা যায় বলতে পারবে? এই কোষ চক্রকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? একটাকে বলা হয় ইন্টারফেজ, নোট ডাউন করো ইন্টারফেজ, আর 2 নম্বর লিখে নাও এম ফেজ। এম ফেজকে কী বলা হয়? মাইটোটিক ফেজ। লিখে নিতে পারো, নাহলে ভুলে যাবে। লিখে নাও মাইটোটিক ফেজ, এম ফেজ বা মাইটোটিক ফেজ। তাহলে কোষ চক্র কাকে বলে? বারবার বলে দিচ্ছি, শুনে নাও। যে কোষের বৃদ্ধিজনের দশাগুলির চক্রাকার আবর্তন, তাকে ভাগ করা যায় ইন্টারফেজ ও মাইটোটিক ফেজ। এই ইন্টারফেজ কটা ভাগ করা যায়? একে আবার 3টে ভাগ করা যায়। কি কি? কে বলবে? G1, S, আর একটা কি G2। হ্যাঁ কি না? আর মাইটোটিক কটা ভাগ করা যায়? একে ভাগ করা যায় 4টে ভাগে। একে ভাগ করা যায় 4টে। কি কি 4টে বলবে? নোট ডাউন করে নাও। প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। প্রত্যেকে নোট ডাউন করবে, খুব গুরুত্বপূর্ণ কিন্তু এইগুলো। মাইটোটিক তো দুটো ভাগে, ক্যারিওকাইনেসিস, সাইটোকাইনেসিস, দেন ক্যারিওকাইনেসিসকে তো 4টে ভাগে, প্রোফেজ, মেটাফেজ। আমি সাইটোকাইনেসিস পার্টটাকে ভাগ করছি না, ঠিক আছে? আমার এই যে এর যে ভাগটাকে, এটা শুধুমাত্র যে একদম নর্মাল ভাগ যেটা ক্যারিওকাইনেসিস হয় তার ভাগ করলাম। ক্যারিওকাইনেসিস ভাগ রাখছি না। যখন আমি মিওসিস কোষ বিভাজন পড়াবো তখন আমি ছক করে ক্যারিওকাইনেসিস কোনটা, সাইটোকাইনেসিস কোনটা, তখন ভাগ করব। নর্মালি মাইটোটিকে 4টে ভাগ মনে রাখো, যে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, যখন মিওসিস কোষ বিভাজন পড়াবো তখনই সুস্পষ্ট লক্ষ্য করা যায়, যেহেতু ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস, অর্থাৎ ক্যারিওকাইনেসিস মানে নিউক্লিয়াসের বিভাজন, সাইটোকাইনেসিস মানে সাইটোপ্লাজমের বিভাজন, এটা তখন আলোচনা করব। এই কোষ চক্রের মধ্যে এতটা ডিটেলসে না ঢোকাই বেটার। এবার দেখো খুব গুরুত্বপূর্ণ, প্রথমেই যেটা আমার জেনে নেওয়া দরকার। আচ্ছা, একটা জিনিস বলতে মিস করে গেছি, এটা ইনফরমেশন টাইপ কোশ্চেন। এই কোষ চক্র কোন বিজ্ঞানী প্রথম ভাগ করেন বা লক্ষ্য করেন বলতে পারবে? বুঝতে পারছি না। এই ভাগটা কে করেছেন? এই ভাগটা, এই যে প্রত্যেকটা এই যে 4টে ভাগে যে ভাগ করা, এই যে 10 কোষ চক্রকে ভাগ করা, এটা কোন বিজ্ঞানী করেছেন বলা যাবে? নোট ডাউন করে নাও। হার্ডওয়ার্ড ও পেল্ক লিখে নাও। হার্ডওয়ার্ড বা হাওয়ার্ড
ও পেল্ক কত সাল? 1953 সাল। 53 সালে কোষচক্রের প্রতিটা দশাকে এইভাবে ভাগ করেছেন। হচ্ছে, এবার চলো খুব গুরুত্বপূর্ণ, আমরা পরপর ছক করে লিখে নেব, তাহলে টাইম কম লাগবে। যে এই যে প্রত্যেকটা দশা লিখলেন হার্ডওয়ার ও পেল্ক, পয়কাল লয় ক, পেল্ক, ওকে, 1953 সালে। নামগুলো একটু বলবেন? কোনটা? জি না জি বুঝতে পারছেন? কোনটা বলো? এটা G1 S G2, G1 S G2। কেউ কে বলতে পারবে G1 এর ফুল ফর্ম কি? G1 এর ফুল ফর্ম কি বলো? কি বললে বুঝলাম না। G1 এর ফুল না, গ্যাপ ফেজ, গ্যাপ 1 ফেজ। এস মানে কি? এফ মানে সিনথেটিক ফেজ। আবার এটা কি? গ্যাপ 2 ফেজ। গ্যাপ বলতে জিএপি, গ্যাপ, ফাঁকা। ওকে, চলো এরপরে আমরা পরপর দেখো কটা পড়তে হবে আমাকে পড়তে হবে G1 S G2 M। এমটার মধ্যে এই যে ভাগগুলো, এগুলোকে আমি আলাদা করে করাবো না, এই চারটে বিষয় নিয়ে পড়তে হবে। চলো ফার্স্টে প্রত্যেকে নোট ডাউন করো। G1 ফেজ বা G1 দশা। G1 দশাকে বলা হয় গ্যাপ 1 ফেজ, মনে রাখো, গ্রোথ নয় কিন্তু, গ্যাপ 1। ওকে, ভালো করে শোনো। এর সময় কতটা নেয় বলতে পারবে? এর সময় নেয় 12 ঘন্টা। টাইম কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট যেটা জানার দরকার, এইখানে কি কাজ হয়, G1 দশায় কি হয়, লিখে নাও। প্রোটিন, রাইবোজোম ও আরএনএ সংশ্লেষ ঘটে। নোট ডাউন করো, প্রোটিন, রাইবোজোম ও আরএনএ সংশ্লেষ। কোনটায় কি ঘটে কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আরএনএ সংশ্লেষ ঘটে। হচ্ছে, মনে থাকবে, আরএনএ সংশ্লেষ ঘটে। নেক্সট 2 নম্বর লেখো এস দশা। এস দশায় ইংলিশ কি লিখে রাখো? সিনথেটিক ফেজ। ওকে, লিখে নাও। 6 থেকে 8 ঘন্টা টাইম নেয়। এই দশায় কি ঘটে বলতে পারবে? এই দশায় প্রোটিন ও ডিএনএ সংশ্লেষ ঘটে। নোট ডাউন করো, প্রোটিন ও ডিএনএ সংশ্লেষ ঘটে। দুটো দশাতেই হয়। এমনকি G2 দশাতেও কিন্তু প্রোটিন সংশ্লেষ ঘটে, যেখানে সেন্টিওলের মধ্যে ঘটে, কিন্তু ঘটে। ওকে, চলো, তবে প্রধানত প্রোটিন ঘটে কিন্তু G1 দশায়। নেক্সট নোট ডাউন করো, G2 দশা, গ্যাপ 2 ফেজ। ওকে, এটা কতক্ষণ ধরে চলে? 3 থেকে 4 ঘন্টা। এখানে কি ঘটে? প্রধানত আরএনএ ঘটে, আরএনএর সঙ্গে প্রোটিন সংশ্লেষ হয়। আরএনএ ও প্রোটিন সংশ্লেষ নোট ডাউন করে নাও, আরএনএ ও প্রোটিন সংশ্লেষ। লিখেছো? চলো। আচ্ছা, আরেকটা জিনিস লিখে নাও, এখানে কিন্তু কোষ বিভাজনের জন্য বেমতন্তু বা স্পিন্ডল তন্তু সরঞ্জাম তৈরি হয়। লিখে রাখো যে স্পিন্ডল তন্তু সরঞ্জাম তৈরি হয় এই দশায়। হচ্ছে, নেক্সট নোট ডাউন করবে এম দশা। কোনটা? আসছি। দেখো, স্পিন্ডল তন্তু বলতে এই স্পিন্ডল তন্তু বা বেমতন্তু, এটা হচ্ছে আমার কোষ বিভাজন পড়াবো। আমরা বলেছিলাম যে সেন্ট্রিওল বা সেন্ট্রোজোম, যেটা গত ক্লাসে আমি আলোচনা করি, সেটাই হচ্ছে বেমতন্তু গঠনে সাহায্য করে। এই বেমতন্তুর যে সরঞ্জামটা তৈরি হচ্ছে কোথায়? G2 দশায়। ওকে, চলো এবার নেক্সট নোট ডাউন করবে এম দশা। এম দশা কতক্ষণ ধরে হয়? 1 ঘন্টা। গ্যাপ টু, এটা গ্যাপ 1, এটা গ্যাপ 2, আমি ওই জন্য লেখাইনি, গ্যাপ 2। দেখো 1 ঘন্টা। এখানে কি ঘটে? এখানে নিউক্লিয়াসের বিভাজন ঘটে। ওকে, নোট ডাউন করো, নিউক্লিয়াসের বিভাজন ঘটে। এরপরে লিখে নাও একদম লাস্ট, G0 দশা। এই G0 দশার টাইম উল্লেখ করা সম্ভব নয়, কেন এই সময় কি হয়? কোষ চক্রটি থেমে যায়। লিখে রাখো, কোষ বিভাজন ঘটে না। মনে থাকবে, কোষ বিভাজন ঘটে না, কোনো অসুবিধা নেই। চলো এবার একটা জিনিস, এইটা স্পিন্ডল তন্তু, দন্তেশ্বর পয়সা দন্তনয় ডয় ল স্পিন্ডল তন্তু। এবার একটা কোশ্চেন আসে যে G0 দশা এটা কোন দশার অন্তর্গত? G0 দশাটা কোন দশার অন্তর্গত বলা যাবে? কে বলতে পারে দেখি?
G1 দশা, নোট ডাউন করে নাও। এটি এটি অনুকূল পরিস্থিতিতে, একটা পয়েন্ট লিখে রাখো, এটি অনুকূল পরিস্থিতিতে G1 দশায় প্রবেশ করে। মনে থাকবে, এটি অনুকূল পরিস্থিতিতে G1 দশায় প্রবেশ করে। হ্যাঁ কি না? এটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়েছে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে একটা সাইকেল ড্র করে আমার দেখানো উচিত কীরকম হয়। দেখে না, একটা প্রত্যেকে বৃত্ত অঙ্কন করো, তাহলে মনে থাকবে। বৃত্ত অঙ্কন করেছো মানে মাঝে কেন্দ্র অঙ্কন করো। দেখো, সব থেকে বেশি জায়গা জুড়ে তাহলে কার থাকা উচিত? সব থেকে বেশি জায়গা জুড়ে কার থাকা উচিত বলো? G1 থাকা উচিত, কারণ সময়টা বেশি। হ্যাঁ কি না? তারপরে কার থাকা উচিত? তারপরে থাকা উচিত এসের। হ্যাঁ কি না? তারপরে থাকা উচিত কার? তারপরে থাকা উচিত তোমার মোটামুটি G2, তারপরে এম। এবার এই এম আর এটা হচ্ছে এম আর এসের মাঝখানে যে দশাটা আমি বোল্ড করছি সেটা কি? সেটা হচ্ছে G0 হয়েছে। আবার এই এম আমার, ভালো করে শুনে রাখো, এই এম আবার মানে মোটামুটি 4টে না বলেও 5টা বলতে পারে এই ছোট ছোট খণ্ডে বিভক্ত। কি? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, সাইটোকাইনেসিস। আমি সাইটোকাইনেসিসটা বাদ রাখি, সাধারণত এইভাবে বিভক্ত। ওকে, সমস্যা নেই। এবার এই দশাগুলোর মধ্যে কি কাজ চলতে থাকে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে বলো আমাকে, বুঝতে না পারলে বলবে। প্রত্যেক ক্লিয়ার একদম? যতটা বললাম কোষ চক্র নিয়ে, যতটা যাবতীয় ইনফরমেশন দিলাম, কোনো সমস্যা আশা করি নেই। হয়েছে তো? চলো নেক্সট প্রত্যেকে হেডিং করো, কোষ বিভাজনের প্রকারভেদ। খুব গুরুত্বপূর্ণ। চলো প্রত্যেকে হেডিং করো, কোষ বিভাজনের প্রকারভেদ। আজকে আমি তোমাদের যে ক্লাসে মানে রাত্রিবেলা যে নোটটা পাঠাবো কোষ বিভাজনের, প্লাস আমার এই খাতার নোট দুটো মিশিয়ে পড়বে, দেখবে আর কোষ বিভাজন থেকে কিছু বলতে হচ্ছে না, পুরো কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের কাছে যদি 11-এর বায়োলজি বা 9-10-এর লাইফ সায়েন্স থাকে, ব্যাস এনাফ। লিখে নাও, কোষ বিভাজনের প্রকারভেদ। বলো কটা ভাগ করা যায়? প্রত্যেকেই কম বেশি জানি। তাহলে প্রকারভেদ মোটামুটি 3টে ভাগে ভাগ করতে পারি। লিখে নাও 3টে ভাগ, ছোট ছোট করে 3টে ভাগ লেখো। ফার্স্ট লেখো অ্যামাইটোসিস, মাইটোসিস, আর লাস্টে হচ্ছে মিওসিস। ওকে, আজকের ক্লাসে আমি প্রথম দুটো করানোর চেষ্টা করব, তো নোট ডাউন করে নাও। লাস্টের ক্লাসে মিওসিসটা বড় চ্যাপ্টার, আগামীকাল আমি শেষ করব। হয়েছে? চলো ফার্স্ট প্রত্যেকে হেডিং করো, অ্যামাইটোসিস। দেখো একটা জিনিস বলি, এই যে নোটগুলো লেখাচ্ছি এটা কিন্তু জিএনএম জন্য তো কাজে লাগবে, জিএনএম পরীক্ষার জন্য। এছাড়া তোমরা যা কম্পিটিটিভ এক্সাম ফিউচারে দিতে চাও সেখানে সব ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে। বুঝতে পারলে? চল, অ্যামাইটোসিস কাকে বলে বা অ্যামাইটোসিস প্রক্রিয়া কী, আগে প্রথমে আলোচনা করে নিই কাদের দেহে ঘটে। এই অ্যামাইটোসিস কাদের দেহে ঘটে ভালো করে শোনো। এই প্রকার কোষ বিভাজন এককোষী জীবদের লক্ষ্য করা যায়, অর্থাৎ ব্যাকটেরিয়া, ইস্ট, অ্যামিবা ইত্যাদি এককোষী দেহে লক্ষ্য করা যায়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এককোষী জীবদেহে লক্ষ্য করা যায়, এটা কিন্তু প্রধান ব্যাপার। এবার যেটা জানার দরকার, এই যে অ্যামাইটোসিসের কথা উল্লেখ করলাম, এর স্পেশাল ফিচার্স কী ভালো করে শোনো। এই ক্ষেত্রে জনিত্রী কোষের নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে না। তাহলে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনিত্রী কোষের নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটে, নিউক্লিয়াস সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়, তাই কি বলতে পারি? অ্যামাইটোসিস। জাস্ট লিখে নাও যে জনিত্রী কোষ, অর্থাৎ যার দেহ থেকে কোষ সৃষ্টি হবে, জনিত্রী কোষের নিউক্লিয় পর্দার অবলুপ্তি না ঘটে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে। সাইটোপ্লাজমের সরাসরি বিভাজন ঘটে। ওকে, এবার দেখো যেহেতু সরাসরি বিভাজন ঘটছে, তাই এই প্রক্রিয়া কি বলতে পারি? সব থেকে সিম্পলিয়েস্ট বিভাজন প্রক্রিয়া। লিখে নাও,
সরলতম বিভাজন প্রক্রিয়া, সরলতম বিভাজন প্রক্রিয়া, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, বুঝতে পারলে? এটা কি সরলতম বিভাজন প্রক্রিয়া, কোনো অসুবিধা নেই। দেখো এখানে এখানে কি হয়, এর তাৎপর্য কি বলতে পারবে? তাহলে এই কোষ বিভাজনটা সরলতম হওয়ার কারণে নিম্ন শ্রেণীর জীবের সংখ্যা কিন্তু এই বিশেষ পদ্ধতিতে বিভাজিত সম্পন্ন হয়। লিখে নাও যে এই পদ্ধতিতে নিম্ন শ্রেণীর জীবদেহ বা জীবরা, নিম্ন শ্রেণীর জীবরা বংশ বিস্তার করে, নিম্ন শ্রেণীর জীবরা বংশ বিস্তার করে। ওকে, এটা কি লিখলাম? এটা হচ্ছে তোমার কোনো গুরুত্ব বা কোনো স্পেশালিটি হচ্ছে, হ্যাঁ কি না? প্রত্যেকে নোট ডাউন করেছো? নেক্সট প্রত্যেকে নোট ডাউন করো মাইটোসিস। নেক্সট নোট ডাউন করে নাও মাইটোসিস। দেখো মাইটোসিসটা তুলনামূলক একটু অন্যরকম টাফ, ভালো করে দেখো। মাইটোসিস, মাইটোসিস, দেখো মাইটোসিস কোষ বিভাজন উদ্ভিদ দেহ ও প্রাণীদেহ উভয় ক্ষেত্রেই ঘটে। উদ্ভিদ কোষ প্রাণী কোষ উভয় ক্ষেত্রে ঘটে, কিন্তু সামান্য পার্থক্য আছে। কি? সেটা হচ্ছে এই স্পিন্ডেল বা বেম, এই বেম তন্তু গঠনের কিছুটা পার্থক্য লক্ষ্য করা যায় উদ্ভিদ ও উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের ক্ষেত্রে, সেটা আমি পরে বলবো। তবে এই মাইটোসিস কোষ বিভাজন এর কিন্তু দুটি পর্যায় আছে। কি কি? ফার্স্ট 1 নম্বর নোট ডাউন করে নাও যে ক্যারিওকাইনোসিস, ক্যারিওকাইনেসিস। তবে ক্যারিওকাইনেসিস বলো বা সাইটোকাইনেসিস, যেটা 2 নম্বর লিখবো, এর ভালো দেখা যায় কোথায়? মিওসিসের ক্ষেত্রে। ক্যারিওকাইনোসিস আর সাইটোকাইনোসিস কাকে বলে? ক্যারিওকাইনোসিস জায়গা থাকলে তোমরা ব্যাখ্যাটা লিখে রাখো, আমার এখানে জায়গা নেই, আমি লিখছি না। যে ক্যারিওকাইনেসিস হলো কি? নিউক্লিয়াসের বিভাজন। আর সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস কি? সাইটোকাইনেসিস হচ্ছে তোমার সাইটোপ্লাজমের বিভাজন। এবার এই ক্যারিওকাইনোসিস আবার 4টে পর্যায়ে সম্পন্ন হয়। কি কি বলা উচিত? প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। আমি ছোটো ছোটো করে PMAT লিখলাম। ওকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। কোনো অসুবিধা নেই? কোনো ডাউট থাকলে বলবে আমাকে। তাহলে আমরা প্রথমে কীভাবে পড়ব? প্রথমে ক্যারিওকাইনেসিসের আন্ডারে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ পড়ে সাইটোকাইনেসিস যাব। ওকে, চলো ফার্স্ট পয়েন্ট নোট ডাউন করো, প্রোফেজ। প্রোফেজ, তাহলে প্রোফেজে কী ঘটে? প্রোফেজে কী ঘটে? দেখো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষের ক্ষেত্রে ছোটো ছোটো পয়েন্ট আলাদা করার চেষ্টা করব, খুব কঠিন কিছু নয়। প্রথমে কী ঘটে লিখে নাও যে প্রোফেজ দশায়, পরপর পয়েন্ট লিখবো, কিন্তু পরপর প্রত্যেকটা পয়েন্ট লিখবো কী কী ঘটছে। লিখে নাও যে ক্রোমাটিন সূত্রগুলি জল বিয়োজন ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। লিখে নাও ক্রোমাটিনগুলি, ক্রোমাটিনগুলি জল বিভাজন ঘটিয়ে ঘটিয়ে ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে, ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে। ওকে, নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ক্রোমাটিন সূত্রগুলি কুণ্ডলীকৃত হয়ে ক্রমশ ছোট ও মোটা হয় এবং নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। লিখে রাখো নির্দিষ্ট সংখ্যক কী হয়ে যায়? ক্রোমোজোমের সৃষ্টি হয়। নির্দিষ্ট সংখ্যক ক্রোমোজোম সৃষ্টি করে। কোন দশায়? এই দশায় সৃষ্টি হয়। হচ্ছে, কোনো অসুবিধা নেই। নেক্সট নোট ডাউন করবে, এই প্রতিটি ক্রোমোজোম লম্বালম্বিভাবে বিভাজিত হয়ে ক্রোমাটিড গঠন করে। নোট ডাউন করো, ক্রোমাটিড গঠন করে। ছোটো ছোটো পয়েন্টগুলো লিখে রাখছি, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ক্রোমাটিড গঠন করে। হচ্ছে, কোনো অসুবিধা নেই। এবার এই ক্রোমাটিডগুলি আবার সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়। ব্যাকেটে লিখে রাখো এগুলি এগুলি সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়। সেন্ট্রোমিয়ার অঞ্চলে পরস্পরের সঙ্গে সংলগ্ন হয়। ওকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, মনে থাকবে। তাহলে দেখো এই হলো হচ্ছে প্রোফেজ দশা। আর একটা লাস্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, এই দশায় কি হয়? স্পাইরালাইজেশন সম্পন্ন হয়। লিখে নাও, তারপরে এক্সপ্লেন করছি স্পাইরালাইজেশন কী। লিখে নাও স্পাইরালাইজেশন সম্পন্ন হয়। ইংলিশ ওয়ার্ড কিন্তু আমাদেরকে বাংলা করে লিখতে হচ্ছে। স্পাইরালাইজেশন সম্পন্ন হয়। এবার বলি এই স্পাইরালাইজেশনটা কী। দেখো স্পাইরালাইজেশনটা আন্ডারলাইন করো,
কারণ কোশ্চেন আসে যে কোন দশায় স্পাইরালেশন সম্পন্ন হয়, অ্যান্সার হবে প্রোফেজ। স্পাইরালেশন দশা কী? দেখো, প্রতিটি ক্রোমোজোমের যে ক্রোমাটিডটা গঠন হয়েছে, যুক্ত হয়েছে, সেটা একটি মানে প্যাঁচাকৃতি একটা কুণ্ডলীকৃত গঠন তৈরি হয়। এই যে পেঁচিয়ে যাচ্ছে পরস্পর, এই পেঁচানোর পদ্ধতিটাকে বলা হয় স্পাইরালাইজেশন। আমরা স্পাইরাল বাইন্ডিং কথাটা শুনেছি। স্পাইরাল বাইন্ডিং মানে আমরা দেখি যে কিছু প্রিন্ট আউটকে এইভাবে বাইন্ডিং করা থাকে, হ্যাঁ কি না? তাহলে এই ক্রোমাটিডগুলো এই যে পেঁচিয়ে গিয়ে পরস্পরের সঙ্গে যে একটা অবস্থা গঠন করছে, যে অবস্থানটায় কি বলা হয় জানো? যাকে বলা হয় প্লেকটোনেমিক কুণ্ডলী। নিয়ন্ত্রণ করে নাও, যতটা ইনফরমেশান আমার কাছে আছে আমি কিন্তু দিয়ে যাচ্ছি, একটু মাথায় রেখো। প্লেকটোনেমিক কুণ্ডলী গঠন করে। এই প্লেকটোনেমিক কুণ্ডলী গঠন করার যে প্রসিডিওর, তাকে বলা হয় স্পাইরালাইজেশন। ওকে, স্পাইরাল কথার অর্থ কি? স্পাইরাল কথার অর্থ হচ্ছে কুণ্ডলীকৃত অবস্থা। হচ্ছে কোনো অসুবিধা নেই। চলো নেক্সট পয়েন্ট করো, খুব গুরুত্বপূর্ণ, যে প্রোফেজে নিউক্লিওলাসের মধ্যে যে নিউক্লিওলাস রয়েছে তার আকার ক্রমশ ছোট হতে থাকে এবং শেষের দিকে বিলুপ্ত হয়ে যায়। লিখে নাও, নিউক্লিওলাসটি ক্রমশ ছোট হয় ও অবশেষে বিলুপ্ত হয়ে যায়। মনে থাকবে? চলো নেক্সট 9 পয়েন্ট নোট ডাউন করো, যে নিউক্লিয় পর্দার অবলুপ্তি ঘটে। ওকে, এই যে পয়েন্টগুলো প্রত্যেকটা বলে গেলাম, এটা কাদের দেহের কথা বলছি? এটা কিন্তু উদ্ভিদ দেহের কথা বলছি। প্রাণী দেহের ক্ষেত্রে কি হয়? দেখো, প্রাণী দেহের মধ্যে একটি বিশেষ কোষীয় অঙ্গাণু বর্তমান, যেটা কি সেন্ট্রোজোম, হ্যাঁ কি না? যেটা উদ্ভিদ কোষে থাকে না। আগের দিন আমি লাস্ট পয়েন্ট লিখেছিলাম। তাহলে মনে রাখবে, প্রাণী কোষের ক্ষেত্রে প্রোফেজে সেন্ট্রিওল দুটি ভাগে ভাগ হয়ে যায় এবং অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটে। একটা লিখে নাও প্রাণী কোষ বলে লিখে নাও যে সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটে। লিখে নাও, সেন্ট্রিওল থেকে অ্যাস্ট্রাল রশ্মির আবির্ভাব ঘটে। ওকে, নোট ডাউন করেছো? এই অ্যাস্ট্রাল রশ্মিগুলো কি? এই অ্যাস্ট্রাল রশ্মি পরস্পর জোড়া লেগে কী গঠন করে? বেম তন্তু গঠন করে। লিখে রাখো, এগুলি পরবর্তী ক্ষেত্রে বেম তন্তু গঠন করে। হচ্ছে, হ্যাঁ কি না? রেসপন্স করো প্রত্যেকে, বলো প্রোফেজ নোট ডাউন করতে পেরেছো? এই গেল হচ্ছে টোটাল প্রোফেজ, হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই। দেখো, প্রো কথার অর্থ কি? প্রো কথার অর্থ হচ্ছে আগে। তাহলে যে দশাটা প্রথম আগে সম্পন্ন হচ্ছে সেটা হচ্ছে প্রোফেজ বলা হয়। এবং একটা জিনিস আমার পয়েন্টটা লেখা হয়নি, তোমরা এখানে জায়গা নেই, তোমরা একটু লিখে রাখো, এটি হচ্ছে সবথেকে দীর্ঘতম দশা বা দীর্ঘস্থায়ী দশা। লিখে না একটা পয়েন্ট, দীর্ঘস্থায়ী দশা। ওকে, এই প্রোফেজ হচ্ছে তোমার ক্যারিওকাইনোসিসের দীর্ঘস্থায়ী দশা। মনে থাকবে, হ্যাঁ কি না? হয়েছে না হয়নি? প্রত্যেকে রেসপন্স করো, তাহলে পেজ উল্টাবো আমি। কমপ্লিট? লেখা হলে বলবে, একটু মুখস্থ করে না, ছোটো ছোটো পয়েন্টগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হয়েছে না হয়নি? রেসপন্স করো। চলো নেক্সট নোট ডাউন করো, মেটাফেজ। নেক্সট নোট ডাউন করবে মেটাফেজ। মেটাফেজ, এই মেটাফেজ কি? দেখো, মেটাফেজ দশায় কী হয়? নিউক্লিয় পর্দা একদম মানে কী বলবো, একদম পুরোপুরিভাবে অবলুপ্ত হয়ে যায়। লিখে নাও যে নিউক্লিয় পর্দার সম্পূর্ণ অবলুপ্তি। সেকেন্ড পয়েন্ট নোট ডাউন করো, খুব গুরুত্বপূর্ণ, যে এই দশায় বেম তন্তু বা বেম গঠিত হয়। লিখে রাখো, বেম গঠিত হয়, হ্যাঁ কি না? এবং এই বেমগুলি, ভালো করে শুনবে,
এই বেমগুলি মেরুর দিকে গমন শুরু করে। হ্যাঁ কি না? লিখে নাও, মেরুর দিকে গমন শুরু করে, মেরুর দিকে গমন শুরু করে। ওকে, হচ্ছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। অ্যাকচুয়ালি এটা মাঝখানে থাকে, আস্তে আস্তে এর দিকে গমন শুরু করে। হচ্ছে নেক্সট খুব গুরুত্বপূর্ণ, আমি ক্রোমোজোমের নোটটা তোমাদের অ্যাড করে দেব। ক্রোমোজোমের নোট খুব সহজ নোট। আমরা জানি ক্রোমোজোম হচ্ছে 4 ধরনের হয় সেন্ট্রোমিয়ার উপস্থিতি অনুযায়ী। কী কী হয় কেউ বলতে পারবে? ক্রোমোজোম কী কী 4 ধরনের হয়? মেটাসেন্ট্রিক, সাবমেটাসেন্ট্রিক, অ্যাক্টোসেন্ট্রিক, টেলোসেন্ট্রিক। আমরা জানি তো, হ্যাঁ কি না? ভি আকৃতি বিশিষ্ট, এল আকৃতি বিশিষ্ট, জে আকৃতি বিশিষ্ট, আই আকৃতি বিশিষ্ট। মনে পড়ছে? হ্যাঁ কি না? আরে বলো, রেসপন্স করো। ভি আকৃতিকে কী বলা হয়? মেটাসেন্ট্রিক। এলটাকে কী বলা হয়? সাবমেটাসেন্ট্রিক। আর জেটাকে কী বলা হয়? যেটাকে বলা হয় অ্যাক্রোসেন্ট্রিক। আর আইটাকে কী বলা হয়? আইটাকে বলা হয় টেলোসেন্ট্রিক। বলা হয় কি না? এটা আলাদা করে আমি ক্রোমোজোমের কাছে লেখাবো। তার মধ্যে মনে রাখবে যে এই মেটাফেজ দশায় অ্যাক্টোসেন্ট্রিক ও মেটাসেন্ট্রিক আকৃতিবিষ্ট হয়। লিখে নাও, ক্রোমোজোমগুলি তোমার মেটাসেন্ট্রিক, মেটা ও অ্যাক্রোসেন্ট্রিক আকৃতি বিশিষ্ট হয়। অ্যাক্রোসেন্ট্রিক আকৃতি বিশিষ্ট হয়। হয়েছে। এইগুলো কার ক্ষেত্রে বললাম? উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে। আর প্রাণীদের কোষের ক্ষেত্রে কি? প্রাণী কোষের ক্ষেত্রে কী হয়? অ্যাস্টারলস্যি বেমতন্তু গঠন করে। লিখে নাও, প্রাণী কোষের ক্ষেত্রে, এক্সট্রা পয়েন্ট করে লেখো, প্রাণী কোষের ক্ষেত্রে অ্যাস্টারলস্যি বেমতন্তু গঠন করে। অ্যাস্টারলস্যি বেমতন্তু গঠন করে। আজকে যে নোটটা পাঠাবো সেখানে ছবি থাকবে, আমার কথাগুলোর সঙ্গে ছবি মিলে দেখে নিতে পারবে। গঠন করে। দেখো, এটা কিন্তু বায়োলজির অন্যতম টাফেস্ট চ্যাপ্টার, কেন প্রচুর ইনফরমেশান আছে এই চ্যাপ্টার থেকে। হচ্ছে, চলো নেক্সট মেটাফেজ লেখা হয়ে গেলে নেক্সট নোট ডাউন করবে অ্যানাফেজ। নেক্সট নোট ডাউন করবে অ্যানাফেজ। অ্যানা কথার অর্থ কী? এএনএ, অ্যানা কথার অর্থ কী? অ্যানা কথার অর্থ ওপর। দেখো, মেটা কথার অর্থ মধ্যবর্তী। আচ্ছা, আমার এখানেও লেখার জায়গা নেই, সরি, একটু তোমার লিখে নাও ছোটো করে। ক্ষণস্থায়ী। এই মেটাফেজ দশা অত্যন্ত ক্ষণস্থায়ী দশা। ঠিক আছে, একটু লিখে নিতে পারো ক্ষণস্থায়ী দশা। যেমন আগে প্রফেসর দীর্ঘস্থায়ী লিখেছো, এখানে একটু ক্ষণস্থায়ী বলে অ্যাড করে নাও। হচ্ছে, চলো অ্যানাফেজ। অ্যানাফেজ বলতে কি? অ্যানাফেজে কী হয়? অ্যানাফেজে ভালো করে শোনো, প্রথম পয়েন্ট নোট ডাউন করবে অ্যানাফেজ দশা কী কী ঘটতে থাকে। লিখে রাখো, এই দশার শুরুতে সেন্ট্রোমিয়ার দুটো ভাগে ভাগ হয়ে যায় এবং অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয়। তাহলে ফার্স্ট পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয়। অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয়। হ্যাঁ কি না? অপত্য ক্রোমোজোমে রূপান্তরিত হয়। হ্যাঁ কি না? মনে থাকবে কোনো, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট। হচ্ছে, চলো এর পরের পয়েন্ট, যে আমি যে আগে এই 4টে বললাম যে এই 4 ধরনের আকৃতি হতে পারে, তাহলে এই অ্যানাফেজ দশায় ক্রোমোজোমগুলি উপরিউক্ত 4টি গঠনাকৃতি বিশিষ্ট হতে পারে। হচ্ছে, লিখে রাখো, ক্রোমোজোমগুলি 4টি গঠন বিশিষ্ট হতে পারে। ক্রোমোজোমগুলি 4টি গঠনাকৃতি বিশিষ্ট হয়। হ্যাঁ কি না? এটা খুব গুরুত্বপূর্ণ। হয়েছে না হয়নি? এই টাইপের কোশ্চেনগুলো খুব আসে। হচ্ছে, চলো নেক্সট নোট ডাউন করবে যে বেমতন্তুগুলি মেরু প্রান্তে পৌঁছে যায়। বেমতন্তুগুলি মেরু প্রান্তে পৌঁছে যায়। তাহলে আমি কি বলেছিলাম আগের পয়েন্টে, যে মেরুর দিকে গমন শুরু করে। এখানে কি হয়? গমন করতে করতে মেরুস্থানে পৌঁছে যাচ্ছে। হয়েছে, এই গেল কি পয়েন্ট? এই গেল হচ্ছে অ্যানাফেজ। অ্যানাফেজের তেমন কোনো বিশেষ কোনো গুরুত্ব নেই, এটাও যথেষ্ট ক্ষণস্থায়ী দশা। হয়েছে, এটা লিখে রাখতে পারো, এটা সবচেয়ে ক্ষণস্থায়ী। শুধু ক্ষণস্থায়ী বলা ঠিক নয়, সবচেয়ে ক্ষণস্থায়ী। নোট ডাউন করেছো? চলো এবার নেক্সট নোট ডাউন করবে আজকে আমাদের লাস্ট টপিক, দ্যাট ইজ টেলোফেজ। দেখো, ছোটো ছোটো যেটুকুই হোক তোমরা একটু পড়ে নিও। আগামীকালে ক্লাসে কিন্তু আমি টেলোফেজের পরবর্তী, ভালো করে নোট ডাউন করে নাও, যেটা আমি টেলোফেজ পরবর্তী শেষ হয়ে যাচ্ছে মাইটোটিক, এরপরে আমরা শুরু করবো হচ্ছে মিওসিস। এই মিওসিস কিন্তু খুব ইম্পর্টেন্ট, মাইটোসিসের পরে মিওসিস যথেষ্ট ইম্পর্টেন্ট। টেলোফেজ, চলো
টেলোফেজ 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 কথাটা কোথাকে এসছে? টেলো থেকে। টেলো কথার অর্থ কি? শেষ, হ্যাঁ কি না? এখানে কি হয় ভালো করে শুনবে, লিখে নাও ফার্স্ট পয়েন্ট এখানে কী কী ঘটতে পারে। যে বেমতন্তু বিলুপ্ত ঘটে যাচ্ছে, বেমতন্তুর বিলুপ্তিকরণ, বেমতন্তুর বিলুপ্তিকরণ পুরোপুরি বিলুপ্ত হয়ে যাচ্ছে, হ্যাঁ কি না? নেক্সট নোট ডাউন করো, স্টেম বডি গঠন। স্টেম বডি গঠন, স্টেম বডি কি ভালো করে শুনবে। প্রাণীকোষের ব্যাখ্যা লিখে রাখো প্রাণীকোষের ক্ষেত্রে। তাহলে প্রাণীকোষের ক্ষেত্রে কি হয়? প্রাণীকোষের ক্ষেত্রে এই বেমতন্তুগুলি ইন্টারজোনাল তন্তুতে পরিবর্তিত হয়, যা স্টেম বডি গঠন করে, হ্যাঁ কি না? চলো নেক্সট নোট ডাউন করবে যে উভয় প্রান্তের ক্রোমোজোমগুলিকে, খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট নোট ডাউন করো, উভয় প্রান্তের ক্রোমোজোমগুলিকে ঘিরে নিউক্লিয় পর্দা গঠিত হয়, হ্যাঁ কি না? এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। নেক্সট নোট ডাউন করবে, নিউক্লিওলাসের আবির্ভাব ঘটে, যেটা অবলুপ্ত হয়ে গিয়েছিল সেই নিউক্লিওলাসের পুনরায় আবির্ভাব ঘটে, হ্যাঁ কি না? পুনরায় আবির্ভাব ঘটে হচ্ছে। চলো তাহলে এই দশার শেষে কী হয়? এই দশার শেষে দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, লিখে নাও, দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, দুটি অপত্য নিউক্লিয়াস গঠিত হয়, হয়েছে। দেখো এই গেল আমার টেলোফেজ, যা টেলোফেজ বলতে শেষ দশা, যার মাধ্যমে কি হচ্ছে পুরোপুরিভাবে ক্যারিওকাইনোসিস শেষ হচ্ছে। তাহলে এরপরে স্টেজ বাকি কী থাকছে? এরপরে বাকি থাকছে সাইটোকাইনোসিস, আমি আর লেখাচ্ছি না। তাহলে সাইটোকাইনোসিস বলতে কি? যে দশায় দুটি কোষের সাইটোপ্লাজম বিভাজিত হয়। দেখো এখানে আর তেমন কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার নেই। এই প্রক্রিয়াটা শুরু হয়, এই প্রক্রিয়াটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়? ক্লিভেজের মাধ্যমে। ক্লিভেজ বলতে ভাঁজ করার মাধ্যমে দুটি অপত্য কোষ এর সাইটোপ্লাজমটা বিভাজিত হয়ে কী হচ্ছে? পুরোপুরিভাবে দুটো নতুন কোষের সৃষ্টি হচ্ছে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। বলো, কোনো এতটা পর্যন্ত বললাম কোনো ডাউট থাকলে আমাকে বলবে। ইয়েস অর নো লেখা হয়েছে প্রত্যেকের? যেটা বললাম কোনো ডাউট থাকলে বলবে। পুরোটা দেখান বললাম। কোনটা পুরোটা বলতে? মেটা ফেজটা প্রথমেরটাই। আমার সঙ্গে লেখো তাড়াতাড়ি, আমি লিখছি মানে আমার সঙ্গে লেখা তো উচিত তোমাদেরও, দেখে নাও হয়েছে। তাহলে দেখো পরপর এই চারটে দশা আলোচনা করে আমি মাইটোসিস কোষবিভাজন শেষ করলাম। আগামী ক্লাসে আরম্ভ করব সবথেকে গুরুত্বপূর্ণ মিওসিস, যেটা সায়েন্টিস্ট ফার্মার প্রথম প্রচলন করেন, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই মিওসিসটা কেন গুরুত্বপূর্ণ? এখানে না মিওসিস 1 মিওসিস 2 দুটো আছে। তাহলে মিওসিস 1-এরও আবার ক্যারিওকাইনেসিস 1 সাইটোকাইনেসিস 1 আছে, আবার মিওসিস 2-এরও তাই সাইটোকাইনেসিস 2 ক্যারিওকাইনেসিস 2 আছে। ক্যারিওকাইনেসিসেরও প্রোফেজ 1 মেটাফেজ 1 টেলোফেজ 1 অ্যানাফেজ 1 আছে। আবার প্রোফেজ 1-এরও উপদশা 5খানা লক্ষ্য করা যায়, যেটাই কিন্তু এর ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ। ওকে, তো আগামীকালে ক্লাসটা মিস করো না, আগামীকাল ক্লাসটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ ক্লাস। ওকে, আচ্ছা একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, এখন না এই কালবৈশাখীর কারণে সন্ধেবেলা ক্লাস নিতে না একটু সমস্যা হচ্ছে। সমস্যা বলতে কি, প্রায়ই ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, আমার ওয়াইফাই বন্ধ হয়ে যাচ্ছে, সমস্যা হয়। যদি তোমরা জানাও যে দুপুরবেলা তোমরা ফাঁকা থাকো, যে মোটামুটি 3:30 4টের দিকে বিকালবেলার দিক করে, তাহলে আমি ক্লাসের টাইমটা ওই টাইমে এগিয়ে নিয়ে আসতে পারি, ঠিক আছে? তোমরা আমাকে জানালে, আমাকে এগ্রি করলে বলবে, তাহলে আমি এর পরের সপ্তাহ থেকে আমি ক্লাসটা তোমাদেরকে এগিয়ে নিয়ে আসবো। নাহলে বেশ ক্লাসের আর তো বেশি দিন বাকি নেই, মতো 38 দিন বাকি, মানে 5টা সপ্তাহ বাকি হিসাব করে দেখতে গেলে। তো তার মধ্যে আমাকে অনেকগুলো টপিক কমপ্লিট করা বাকি আছে, তাহলে আমি এগিয়ে নিয়ে আসতে পারবো। কথাটা বুঝতে পারলে? এটা তোমরা একটু জানালে আমার সুবিধা হবে। ওকে, আমাকে পার্সোনালি প্রত্যেকে জানিয়ে দিও, তাহলে আমি দুপুরবেলা ক্লাসগুলো সন্ধ্যের বদলে এগিয়ে নিয়ে আসবো, ঠিক আছে? চলো তাহলে আজকে এতটাই।